কে? কে বাইরে? দরজা খোল, খোল বলছি, দরজা খুলে দে। ওরে বাবা গো, কে কোথায় আছো? বাঁচাও! চিঠি আছে, চিঠি। কার নামে চিঠি আছে? অমরেশ দাশগুপ্ত। হ্যাঁ হ্যাঁ, দিন। আজ না তোমার একটা চিঠি এসেছে গো। চিঠি? হ্যাঁ, চিঠি ঘরের টেবিলে রেখেছি। কে পাঠিয়েছে? আমি তো দেখিনি, তুমি খেয়ে নিয়ে একবার দেখে নাও। শোয়ার ঘরে খাটে অমরেশ চিঠিটা পড়ছে। এমন সময়ে মিথিলা এসে তার পাশে শোয়। কার চিঠি গো? আরে সুরেশ কাকা দেশ থেকে চিঠি দিয়েছে। সুরেশ কাকা? হ্যাঁ গো, বাবার বন্ধু সুরেশ্বর সান্যাল আমাদের বিয়েতেও এসেছিলেন। বাবার খুব কাছের বন্ধু। ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। তা কি লিখেছে গো? আগামী 12 তারিখ সুরেশ কাকার মেয়ের বিয়ে, আমরা যেন অবশ্যই সেখানে যাই। কাকা খুব করে লিখেছেন গো। কাকা লিখেছেন বাবা তো আর নেই, তাই আমরা যেন সেখানে গিয়ে তার মেয়েকে আশীর্বাদ করে আসি। তা তুমি কি করবে, যাবে? কাকা এত জোর দিয়ে লিখেছেন, যেতে তো হবেই। কাকা বলেছে তোমাকে নিয়ে অবশ্যই যেন যাই আমি। তা ভালোই তো, চলো না ঘুরে আসি। হ্যাঁ যাব, কালই অফিসে ছুটির জন্য অ্যাপ্লাই করে দেবো। মিথিলা ও অমরেশ বিয়ের কয়েকদিন আগে সুরেশ্বর কাকার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সেখানে পৌঁছতে পৌঁছতে সন্ধে হয়ে এসেছিল। রাস্তায় লোকজনকে জিজ্ঞাসা করে সুরেশ কাকার বাড়িতে যখন তারা পৌঁছায় তখন অনেকটাই রাত হয়ে এসেছে। সুরেশ কাকা এবং তার স্ত্রী ওদেরকে খুব আতিথেয়তার সাথে বরণ করে ঘরে নিয়ে যায়। কতদিন পর তোদেরকে দেখছি। দাদা চলে যাওয়ার পর তো তোরা এই বাড়ির পথই ভুলে গেছিস। খুব ভালো লাগলো এতদিন পর তোদেরকে দেখে। কাকিমা মিথিলাকে দেখে বলে, বাবা কি সুন্দর মুখখানি, লক্ষ্মী প্রতিমার মতো একদম। তোর বিয়েতে তো যেতে পারিনি, তাই বৌমাকে দেখাও হয়নি। সেই সময়টা যা গেছে আমাদের ওপর দিয়ে। আরে থাক না সেই সব কথা। কাকিমা খাবারের ব্যবস্থা করার জন্য সেখান থেকে চলে যায়। তা কাকু রূপু কই? বিয়ের কনেকে তো দেখাই হলো না। কত বড় হয়ে গেল গো আমাদের রূপু। ছোটবেলায় কতই না এসেছে এখানে, কত খেলা, কাকিমার হাতের রান্না। ওহ, সেসব দিনগুলো আজ মনে পড়ে যায়। অমরেশ একটু হেসে নিয়ে বলে, জানো মিথিলা, ছোটবেলায় এই কাকুর বাড়ি থেকে যেতেই চাইতাম না। বাবা জোর করে এক প্রকার নিয়ে যেত। সে কি কান্না আমার এখান থেকে যাবার কথা শুনলেই। মিথিলাও একটু হাসে। মিথিলার কাছে এই সব কিছুই নতুন। সে এই প্রথমবার এখানে এসেছে। এখানকার কাউকেই সে চেনে না। হ্যাঁ বাবা, সেই দিনগুলো খুবই সুন্দর ছিল। তবে কি থেকে যে কি হয়ে গেল। যাক গিয়ে রূপু তার ঘরে আছে, সে তো জানে না তোরা এসেছিস। চল খেতে যাবি, সেখানেই দেখা হয়ে যাবে। মিথিলা একটা কথা নোটিস করলো। কাকা যেন কথাগুলো বলতে বলতে কেমন আনমনা হয়ে গেল। কিছু একটা তাদের ভেতরে কষ্ট আছে। তবে মেয়ের বিয়ে হচ্ছে, সেটাও হতে পারে। এরপর ওরা খাওয়ার ঘরের দিকে চলে যায়। সেখানে রূপু
মানে রূপশ্রীর সাথে অমরেশ ও মিথিলার দেখা হয়। বাবা, রূপু তোর বিয়ে এত বড় কবে হলি রে? আমাদের খোঁজ নিলে তো জানতে পারতে। হ্যাঁ, তা ঠিক, অনেক দিন কোনো খোঁজ খবরই ছিল না। রূপুর কথাগুলো শুনে যেন মনে হলো একটা অভিমান ওর ভেতরে জমে রয়েছে, সেটা মিথিলা বুঝতে পারল। তা এই বুঝি তোমার বউ? বাহ, বেশ দেখতে তো। তা কেমন আছো অমরেশদা? এই চলছে রে। তা তোরা কি কথাই বলে যাবি? এবার ওদের খেতে দে মা। ওরা খাওয়া দাওয়া শেষ করে ঘরে এসে শুয়ে পড়ে। মিথিলা অমরেশের পাশে শুয়ে তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা অমরেশ, এখানে সবাই কেমন একটু আলাদা আলাদা না? এমনিতে সবাইকেই ভালো লাগলো, তবে কিছু একটা আছে যেটা স্বাভাবিক না, কেন জানি না আমার মনে হচ্ছে। কি আবার আলাদা? তুমি সবাইকে নতুনই দেখছো, তাই হয়তো এমন মনে হচ্ছে। যাক, এখন ঘুমো, খুব টায়ার্ড লাগছে গো। পরদিন সকালে মিথিলা কাকিমাকে রান্নার কাজে কিছু সাহায্য করছিল। তখনই কাকিমা তাকে বলেন, বৌমা, তুমি আমাদের বাড়িটা ঘুরে দেখেছো? আমার এত কাজ যে তোমাকে নিয়ে বাড়িটা ঘুরিয়ে দেখাবো সেই সময়টুকু পাচ্ছি না। তুমি মা একবার তোমার মতো করে ঘুরে দেখো বাড়িটা। মিথিলাও তার কথাতে সম্মতি জানায়। মিথিলা বাড়িটা ঘুরে দেখছিল। হঠাৎ তার একটা ঘরের দেওয়ালে চোখ পড়ে। সেখানে একটা মেয়ের ফটো টানানো। মেয়েটার মুখটা খুবই আকর্ষণীয়, যেন কিছু একটা বলতে চাইছে। মিথিলা সেই ফটোটার দিকে তাকিয়ে সেখানেই দাঁড়িয়ে পড়ে। পেছন থেকে একটা স্পর্শে তার যেন হুঁশ ফেরে। কি দেখছো? এটা কে তুমি জানো? না, আমি তো চিনি না। ইনি কে গো? কেন জানি না ওনার দিকে তাকিয়ে আমি স্তব্ধ হয়ে গেলাম। কেন, তোমাকে অমরেশদা কখনো কিছু বলেনি? না তো, কেন গো, কি বলবে? রূপু কিছু বলতে যাবে, তার আগেই সেখানে সুরেশ কাকা এসে হাজির হন। রূপু, যা, তোকে মা ডাকছে। আর বৌমা, তুমিও একটু বিশ্রাম নাও ঘরে গিয়ে। ঘরে গিয়ে মিথিলা শুধু সেই ফটোতে দেখা মেয়েটাকে মনে করতে থাকে। মেয়েটা কে? রূপু কি বলতে যাচ্ছিল আমায়? রাত নেমে এসেছে। মিথিলা দেখল অমরেশ গভীর ঘুমে আচ্ছন্ন। মিথিলার মাথায় শুধু ওই মেয়েটির কথাই ঘুরছিল। কেন যেন কিছু লুকাচ্ছে তার কাছ থেকে এই বাড়ির সবাই। সে খুব ধীরে ধীরে বিছানা ছেড়ে উঠে দরজা খুলে বেরিয়ে যায়। চারদিক তখন নিস্তব্ধ, ঘন অন্ধকারে ঢাকা। মিথিলা সেই অন্ধকারের মধ্যে দিয়ে এগিয়ে যায়। সে আবার সেই ঘরের দেওয়ালে টানানো ফটোটার সামনে এসে দাঁড়িয়ে পড়ে। মিথিলা দেখল দেওয়ালটার পাশ দিয়ে সামনে যাওয়ার একটা জায়গা। সেদিকে এগিয়ে গিয়ে সে দেখল একটা বন্ধ দরজা। মিথিলা সামনের দিকে এগিয়ে গেল, কিন্তু সে খেয়াল করল না দেওয়ালে টানানো ফটোটার মধ্যে সেই মেয়েটি যেন তার দিকেই নজর ঘুরিয়ে মিথিলাকে এগিয়ে যেতে দেখছে। মিথিলা সেই বন্ধ দরজাটার সামনে গিয়ে দেখল দরজাটা বাইরে থেকে বন্ধ, তবে দরজার কড়াতে কি সব যেন
তাবিজ কবজ জড়ানো। কেউ যেন কবজ দ্বারা ঘরটাকে বন্ধ করে দিয়েছে। দরজাটা দেখে মনে হচ্ছে বহুদিন কেউ সেই দরজা খোলেনি। মিথিলার এই সব দেখে বড় কৌতূহল হলো। সে খুব সাবধানতার সাথে দরজাটা খুলে ভেতরে চলে যায়। ঘরের ভেতরটা একটা কাবারখানার মতো। পুরনো আলমারি, খাট সব রয়েছে সেখানে। ঘরের একটা টেবিলে একটা ফটো মিথিলা লক্ষ্য করল। ফটোটা হাতে নিয়ে সে দেখল, এ তো সেই মেয়েটি যার ফটো আমি বাইরে ঘরটাতে দেখেছি। কে ইনি? টেবিলের একটা পাশে একটা বাক্স মিথিলা লক্ষ্য করে। সেই বাক্সটা খুলে সে দেখে এক জোড়া পায়ের নূপুর। নূপুরটা হাতে নিয়ে মিথিলা দেখতে থাকে। কি সুন্দর নূপুরটা! নূপুরটা মিথিলার ভালো লেগে যায়। সে ওটা পায়ে পরে নেয়। এরপর সে ওই ঘরের চারপাশটা ভালো করে ঘুরে ঘুরে দেখতে থাকে। কিছুক্ষণ পর মিথিলা সেই ঘর থেকে বেরিয়ে অতি সন্তর্পণে নিজের ঘরে চলে যায়। তবে মিথিলার মনে হতে থাকে কেউ যেন তারই পেছনে পেছনে সেই ঘর থেকে বেরিয়ে তার সাথেই চলেছে। সে পিছনে ফিরতেই কাউকে সেখানে দেখতে পায় না। এরপর মিথিলা ঘরে এসে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে একটা হইচইয়ের আওয়াজ পেয়ে মিথিলা ও অমরেশের ঘুম ভেঙে যায়। তারা ঘর থেকে বেরিয়ে এসে দেখে সবাই ওই ঘরের সামনেটায় এসে জড়ো হয়েছে, যেখানে মিথিলা কাল রাতে ঢুকেছিল। এই ঘরটাকে খুলল কে? সবাই তো জানে এদিকে সবার আসা বারণ। তবে কার এমন সাহস হলো যে এই ঘর খুলে ভেতরে গেছে? এই কথাগুলো শুনে মিথিলা ভয় পেয়ে যায়। কাল রাতে তো সেই এই ঘরে ঢুকেছিল। সর্বনাশ! এবার কি করব আমি? অনেক কষ্টে যে তাকে আটকে রেখেছিলাম। এবার মেয়েটার বিয়ে দেব কি করে? তুমি এত উতলা হচ্ছ কেন? আগে দেখা যাক কে এসেছিল এখানে। আমাদের বাড়িতে আমরা ছাড়া ঠাকুর চাকর যারা আছে তারা তো সবাই জানে যে এদিকে সবার আসা নিষেধ। তবে কে এলো এদিকে? বৌমা, তুমি কি কিছু জানো? কাউকে দেখেছো? মিথিলা অত্যন্ত ভয়ে ভয়ে উত্তর দিল, আসলে কাল রাতে আমার ঘুম আসছিল না, তাই ঘর থেকে বেরিয়ে এই দিকটা একটু এসেছিলাম। হঠাৎ আমার কি যেন হলো, আমি কিছু জানি না। এদিকে এসে দেখলাম এই ঘরটার দরজাটায় কি সব তাবিজ কবজ লাগানো, আর দরজাটাও বন্ধ। আমার খুব কৌতূহল হয়, তাই আমি এই ঘরের দরজাটা খুলে ভেতরে গিয়েছিলাম। তবে আমি জানতাম না কিছু, আর আপনাদের এমন অবস্থায় দেখে আমিও ভয়ে কিছু বলতে পারছিলাম না। কি করেছো বৌমা? এ তো বাড়ির বিপদ ডেকে আনলে তুমি। আমাদেরই ভুল হয়েছে। আমাদের ওকে এই ঘরের ব্যাপারে বলে দেওয়া উচিত ছিল। এবার কি হবে গো? দেখা যাক কি করতে পারি। অমরেশ, তুই বৌমাকে নিয়ে ঘরে যা, আমি দেখছি কি করা যায়। অমরেশ মিথিলাকে নিয়ে ঘরে চলে যায়। ঘরে গিয়ে ওকে বিছানায় শুইয়ে দেয়। এদিকে সুরেশ্বর কাকা তার স্ত্রীর উদ্দেশ্যে বলেন,
তোমার উচিত ছিল বৌমাকে চোখে চোখে রাখা। ও না জানুক, তুমি তো জানো সবকিছু। আমি তো শুধুই আমাদের বাড়িটা একটু ঘুরে দেখতে বলেছিলাম বৌমাকে। আমি জানবো কিভাবে যে বৌমা ওই পাশটায় চলে যাবে? সুরেশ্বর কাকা সব শুনে চিন্তায় পড়ে যায়। একদিকে বাড়িতে মেয়ের বিয়ে, আর আরেকদিকে এই ঘটনা। দিনের শেষে সন্ধ্যা নেমে আসে। সুরেশ্বর কাকা অমরেশের ঘরে গিয়ে তাকে বলেন, বাবা অমরেশ। হ্যাঁ কাকা। অমরেশ, আমি অনেক চিন্তা করে দেখলাম, বৌমাকে নিয়ে তোদের এই বাড়ি থেকে চলে যাওয়াটাই মঙ্গল হবে। তোর তো সব জানা, এক তো রূপুর বিয়ে, আবার আরেকদিকে বৌমার এই অবস্থা। আমার খুব বৌমার জন্য চিন্তা হচ্ছে রে, ওর না কোনো বিপদ হয়। তোরা তার চেয়ে বরং কাল সকালে এখান থেকে চলে যা। আমার খুবই খারাপ লাগছে এ কথা বলতে, তোদের চিঠি দিয়ে তোকে এখানে এনে এখন চলে যেতে বলতে হচ্ছে। এমনটা না করলে যে বৌমার বড় বিপদ হতে পারে। তাই তুই বৌমাকে নিয়ে সকাল সকাল রওনা হয়ে যা। এই সব কথাই হচ্ছিল, হঠাৎ মিথিলা বিছানা ছেড়ে উঠে বলে, কেন বাবা, কেন ওদের চলে যেতে বলছো? এত বছর পর তোমার মেয়ে আবার তোমাদের সামনে। আমি তো ওর ভেতরেই আছি। এই দিনটার জন্য যে আমি অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম। কাল রাতে যদিও আমার ঘরটা না খুলতো, আমি কি করে আবার মুক্ত হতাম ওই ঘর থেকে? ওই ঘরে তো তোমরা আমায় আটকে রেখেছিলে। এই মেয়েটার কি দোষ বাবা? ওই ঘরটায় ও গেল বলেই তো আমি ওর পেছন পেছন চলে আসলাম। তোমরা কেন এতদিন আমাকে আটকে রেখেছিলে? আমার কত কষ্ট হয়েছে তোমরা জানো। আর অমরেশ, তুমি কি করে আমাকে ভুলে গেলে? তোমার কি একবারও আমার কথা মনে হলো না? আমি কোথাও যাব না, আর না এই মেয়েটাকে কোথাও যেতে দেব। অমরেশ বুঝতে পারল যে এটা ওর মিথিলা নয়। ও মিথিলার গলা চেনে। এটা মিথিলার মধ্যে যেন অন্য কেউ কথা বলছে। সেখানে উপস্থিত সবাই এই সব কথা শুনে একটু যেন পিছিয়ে আসে। এখন তোমরা সব যাও, আমি এখন বিশ্রাম করব। এরপর সেখান থেকে সবাই বেরিয়ে আসে। সবাই বেরোনোর পর দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে যায়। সুরেশ কাকা, এসব কি হচ্ছে? মিথিলা কি হলো গো? আমি তো কিছু কিছু বুঝতে পারছি না। কাল অব্দি তো ও ঠিক ছিল, আজ হঠাৎ ওর কি হলো? এ তো আমার মিথিলা নয়। হ্যাঁ, ঠিকই বলেছিস, ও মিথিলা নয়। ও আবার ফিরে এসেছে। আমি যা ভয় পাচ্ছিলাম সেটাই হলো। তুমি কার কথা বলছো? আমি আমাদের গীতুর কথা বলছি। গীতশ্রী? তা কি করে হয়? অমরেশ এই নামটা শুনে সেখানেই থমকে যায়। রাত তখন অনেকটা হয়েছে। মিথিলার ঘরের দরজাটা তখনও বন্ধ ভেতর থেকে। ও কি করছে দরজা বন্ধ করে? আমাকে তো একবার দেখতে হয়। অমরেশ বাড়ি থেকে বেরিয়ে এসে ঘরের পিছনের জানলাটা দিয়ে একবার দেখার চেষ্টা করে। ঘরের ভেতরের দৃশ্য দেখে অমরেশের শরীরের রক্ত হিম হয়ে যায়। মিথিলা ঘরের দেওয়ালে সমানে মাথা ঠুকে যাচ্ছে। তার চুল সম্পূর্ণ এলোমেলো,
চুলের আড়ালে মুখটা দেখা যাচ্ছে না। অমরেশ আর সহ্য না করতে পেরে মিথিলার নাম নিয়ে একবার তাকে জোরে ডাক দেয়। মিথিলা, তুমি কি করছো? অমরেশের আওয়াজ শুনে মিথিলা একবার ঘুরে ওর দিকে তাকায়। কিছুক্ষণ পর সে আবার সেই মাথা ঠোকার কাজের পুনরাবৃত্তি করতে থাকে। ওর পাটা আপনা থেকেই উল্টে যায়। এই দৃশ্য সহ্য করতে না পেরে অমরেশ সেখান থেকে চলে যায়। অমরেশ সেখান থেকে সোজা কাকার কাছে যায়। কাকা, মিথিলার এই অবস্থা তো আমি দেখতে পাচ্ছি না। ওকে কি করে আমি ঠিক করব? কাকা, তুমি দরজাটা যেমন করে হোক খোলো। আমি মিথিলাকে নিয়ে এক্ষুনি চলে যেতে চাই। বোঝার চেষ্টা কর অমরেশ, বৌমার এমন অবস্থা নেই যে ওকে তুই এখান থেকে নিয়ে চলে যেতে পারবি। কিন্তু কাকা, ওর এই অবস্থা আমি সহ্য করতে পারছি না। ও আমার স্ত্রী, ওকে আমি ভালোবাসি। শহরে গিয়ে কোনো ভালো ডাক্তারকে দেখিয়ে নেব। কিন্তু ওর এই অবস্থা ঠিক করার সামর্থ্য কোনো ডাক্তারের নেই রে। বৌমা ওই ঘরে ঢুকে যে বিপদ ডেকে এনেছে সেটা ঠিক করা কোনো ডাক্তারের কম্য না। ওকে ভূতে ধরেছে। আমরাও ওকে নিয়ে খুব চিন্তায় আছি রে। কিন্তু এসব কি করে হতে পারে? আমি তোকে সবটা খুলে বলছি, তারপর তুই বুঝতে পারবি। আজ থেকে 5 বছর আগে যখন তোর বিয়ে ঠিক হয়েছিল, এই ঘটনা তখনকার। কি তোর স্ত্রী তোকে মনে মনে ভালোবাসতো, কিন্তু কখনো মুখে প্রকাশ করতে পারেনি। এমনকি আমরাও এই ব্যাপারটা ওর মৃত্যুর পরেই জেনেছি। তোর বিয়ে ঠিক হয়ে যাবার পর যখন এই খবরটা আমরা পেলাম, সেই থেকে গীতশ্রী যে তার ঘরের দরজা বন্ধ করে বসলো, তারপর থেকে ওই ঘর থেকে কিছুতেই বেরোতো না। তখন আমরা কিছু জিজ্ঞেস করলেও বলতো না। ওর মা অনেক বুঝিয়েছিল, কি হয়েছে খুলে বল আমাদের, কিন্তু ও মুখ ফুটে কিছুই বলেনি। একদিন সকালে তোর কাকিমা দরজা বারবার ধাক্কা দিলেও সে কোনো সাড়া না দেওয়াতে আমরা দরজা ভেঙে ঘরে ঢুকে দেখি যে ও ঘরের মধ্যে সিলিংয়ের সাথে ঝুলে রয়েছে। আমাদের মেয়েটা আমাদের ছেড়ে চলে গেছে। এরপর ওর ডায়েরি থেকে আমরা ওর মনের কথাগুলো জানতে পারি। ও যদি একবার আমাকে বলতো যে ও তোকে ভালোবাসে, ও তোকেই বিয়ে করতে চায়, আমি নিজে গিয়ে তোর বাবার সাথে কথা বলতাম, তোদের বিয়ে দিতাম। কিন্তু আমাদের ও কিছুই জানতে দিল না। এসব কথা সুরেশ্বর কাকা বলছিলই, তখনই সেখানে কাকিমা ও রূপু এসে দাঁড়িয়েছে। হ্যাঁ অমরেশদা, বাবা ঠিকই বলছে। দিদি তোমাকে খুব ভালোবাসতো। ও ছোট থেকেই তোমাকেই ওর স্বামী রূপে দেখেছে, কিন্তু কখনো মুখে বলেনি। কিন্তু যখন জানলো তোমার বিয়ে ঠিক হয়ে গেছে, ও এই ধাক্কাটা নিতে পারেনি। এইসব কথাও আমাকে বলতেও না করেছিল। আমার থেকে প্রতিজ্ঞা করিয়ে নিয়েছিল যাতে আমি কাউকে এইসব কথা না বলি। গীতু চলে যাওয়ার পর থেকেই আমরা বিভিন্ন অশরীরী কার্যকলাপ টের পেতে শুরু করি। ও আমাদের মাঝে না থাকলেও বিদেহী হয়ে আমাদের মধ্যেই থেকে যায়। তারপর একদিন তোর কাকা একজনকে বাড়িতে ডেকে আনে। সেই সব পর্যবেক্ষণ করে বলে
গীতুর আত্মা এখানেই ঘুরে বেড়াচ্ছে অতৃপ্ত হয়ে। তারই পরামর্শে আমরা ওর সমস্ত জিনিস ওই ঘরে রেখে দিই এবং মন্ত্র বলে ওই ঘরটাকে উনি বন্ধন করে দেয়, যাতে ও আর কোথাও অতৃপ্ত হয়ে ঘুরে না বেড়ায়। কিন্তু আমি এসবের কিছুই জানি না। আমি তো গীতশ্রীকে আমার ভালো বন্ধু হিসেবেই দেখেছি সব সময়, ছোট থেকে। হ্যাঁ, এসব কথা আমরাও তোমাদেরকে জানাইনি। তুমি নতুন জীবন শুরু করতে যাচ্ছ, তাই তোমাকে এসব জানানোটা উচিত হবে না ভেবেই কিছু বলিনি। এমনকি গীতশ্রীর মৃত্যু সংবাদটাও তোমাদের অনেক দিন পরে জানিয়েছিলাম। কিন্তু এখন মিথিলার কি হবে? আমি ওকে কিভাবে বাঁচাবো? সবাই মিলে চলো গিয়ে একবার দেখি কি অবস্থায় রয়েছে বৌমা। ওরা সবাই মিলে মিথিলার ঘরের কাছে যায়। অনেক চেষ্টা করে ঘরের দরজা খুলে ওরা দেখে মিথিলা ঘরের মেঝেতে পড়ে আছে। তার চুল সম্পূর্ণ এলোমেলো, চোখে মুখে কালির ছাপ। অমরেশ জোরে জোরে মিথিলাকে ডাকতে থাকে। মিথিলা, মিথিলা। পাশ থেকে কাকিমা বলে ওঠে, ওটা কি বৌমার পায়ে? ওটা তো দিদির পায়ের নূপুর। দিদি এটা পড়তে খুব ভালোবাসতো। ও সব সময় এটা পরে থাকতো। সেদিন ওই ঘরে গিয়ে বৌমা নিশ্চয়ই ওটা পায়ে পড়েছে। ওটা ওর শরীর থেকে খুলে না নিলে বিপদ হয়ে যাবে। তাহলে এই জন্যই গীতু ওর পেছন পেছন চলে এসেছে এখানে। অমরের সাহস করে এগিয়ে গিয়ে মিথিলার পা থেকে নূপুরটা খুলতে গেলেই মিথিলা সজাগ হয়ে যায়। ওটা আমার নূপুর, ওটা আমি কাউকে দেব না। সাদা ধবধবে বিকট চোখের দৃষ্টির দিকে কেউ তাকাতে পারছিল না। ভাই ঘর থেকে বেরিয়ে আসে। এরপর মিথিলাও উল্টো পায়ে ওদের দিকে এগিয়ে আসে। সেখানে উপস্থিত সুরেশ্বর কাকা চিৎকার করে বলে ওঠে, কেন গীতু মা আমার, কেন এসব পাগলামি করছিস মা? বৌমাকে ছেড়ে দে, ওর কি দোষ? ও আমার পায়ের নূপুর কেন পড়েছে? ওটা শুধুই আমার। ও আগে আমার থেকে অমরেশকে কেড়ে নিয়েছে, আর এখন এই নূপুরটাকেও। এটা বলতে বলতে মিথিলার গলাটা কেঁপে ওঠে। আমি কি পেলাম বাবা? আমি তো একটাই স্বপ্ন দেখেছিলাম, আমার আর অমরেশের বিয়ে হবে। সেটাও তো হলো না। আমার কি দোষ বাবা? কিন্তু তুমি তো আমাকে কখনো এসব কিছুই বলনি। আমি তো তোমাকে আমার খুব ভালো বন্ধু হিসাবেই দেখেছি। ভালো বন্ধুকে তোমার মনের কথাটা একবারও বলতে পারলে না? এসব শুনে গীতরূপী মিথিলার চোখ থেকে অঝরে জল পড়তে থাকে। মা, তুই বৌমাকে ছেড়ে দে মা, তুই তোর জায়গায় চলে যা মা। আমার যে মুক্তি হবে না যতক্ষণ না আমি অমরেশের হাত থেকে সিঁদুর পড়ছি। আমার যে এটাই স্বপ্ন ছিল। পাশ থেকে অমরেশ বলে ওঠে, আমার হাতের সিঁদুরে তুমি যদি মুক্তি পাও তবে আমি তাই করব। এরপর অমরেশ একটা সিঁদুরের কৌটো এনে সেখান থেকে সিঁদুর নিয়ে মিথিলার মাথায় পরিয়ে দেয়। পরজন্ম বলে যদি কিছু থাকে তবে সেই জন্মে তুমি আমার স্ত্রী রূপে এসো। সিঁদুর পরার সঙ্গে সঙ্গেই এক ঝটকায় মিথিলা অজ্ঞান হয়ে পড়ে যায়। পরদিন যখন মিথিলার জ্ঞান ফেরে, সেখানে উপস্থিত সবার দিকে তাকিয়ে মিথিলা বলে, আমার কি হয়েছে? তোমরা সবাই এখানে কি করছো? অমরেশ, কি হয়েছে বলো?
কিছু না, তুমি একটু মাথা ঘুরিয়ে পড়ে গেছিলে, তাই তোমাকে দেখতে সবাই এসছে। কিন্তু আমি তো একদমই ঠিক আছি। এবার তো বিয়ের বাড়ির কাজে হাত দিতে হবে, শুয়ে থাকলে কি করে হবে? কাকিমা, আপনি বলুন আমাকে, দেখিয়ে দিন কি কি করতে হবে। আগের দিনের কিছুই মিথিলার মনে ছিল না, আর ওরাও কিছু আর তাকে মনে করায়নি। এরপর রূপুর বিয়ে খুব ভালোভাবেই সম্পন্ন হয়।